আমাদের পূর্ব নির্ধারিত আজকে এখানে বৈঠক ছিল। পূর্ব নির্ধারিত বৈঠকের মূল এজেন্ডা ছিল আগামী দিনে কিভাবে বিশ্ব ইজতেমা সহ আনুষঙ্গিক বিষয়গুলো সুসম্পন্ন করা যায়। কিন্তু গত রাতের পরিস্থিতিতে, গত রাতের এই অতর্কিত হামলার ঘটনার পর আসলে আজকের মিটিং এর যে মূল বিষয়, মূল আলোচ্য বিষয় সেটা পরিবর্তন হয়ে উদ্ভূত পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া যায় এবং উদ্ভূত পরিস্থিতি কিভাবে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যায় সেই বিষয়টাই আমাদের আলোচনার মধ্যে প্রাধান্য পেয়েছে। তো আমরা মূলত অত্যন্ত আন্তরিকভাবে আমরা চাই যে দেশে নতুন কোনো বিশৃঙ্খলা তৈরি না হোক। দেশের মানুষের যানবাহনের নিরাপত্তাটাই হলো আমাদের কাছে সবার আগে প্রাধান্য পেয়েছে। সেই ভিত্তিতে আমরা আলোচনায় অত্যন্ত সহনশীলতার সাথে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আমরা এখানে আজকে মূলত আলোচনায় এসেছিলাম। আমাদের চারজন ভাই শাহাদাতের মধ্য দিয়ে আমাদের যেই হৃদয়ে যে বেদনা বিধুর পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে আমরা আজকে মিটিং এ এসেছি। এরপর আমরা অতিরিক্ত আর কোনো যানবাহনের যেন ক্ষয়ক্ষতি না হয় সেই বিষয়টা সর্বোচ্চ আন্তরিকতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের সাথে যে কথাগুলো হয়েছে তার মধ্যে প্রধান যে বিষয়টা, যে এখানে গত রাতে যে ঘটনা ঘটেছে এটাকে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এটাকে দুই পক্ষের সংঘর্ষ বলে অভিহিত করেছে। এটাকে আমরা স্ট্রিক্টলি বলেছি এবং সকল উপস্থিত সদস্যবৃন্দ সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন, যেটা কোনোভাবেই সংঘর্ষ ছিল না, বরং রাতের অন্ধকারে অতর্কিতে এক পক্ষের হামলা ছিল। এটা ঘুমন্ত মানুষদের উপর সেখানে হামলা ছিল। হামলা চালিয়ে এক পক্ষের অর্থাৎ সাতপন্থী লোকেরা তারা এখানে হামলা চালিয়ে আমাদের নিরীহ লোকদেরকে হতাহত করেছে, খুন করেছে এবং অসংখ্য মানুষকে তারা সেখানে জখম করেছে। কাজেই এই বিষয়টা একেবারেই স্পষ্ট যে এটা কোনো সংঘর্ষ ছিল না, এটা ছিল একপক্ষীয় হামলা। আমরা এই হামলার প্রেক্ষিতে জোরদার দাবি জানিয়েছি যে এই হামলার আগে থেকে এখানে সুনির্দিষ্টভাবে কারা কারা এটার সাথে জড়িত এর অনেক প্রমাণ ইতিমধ্যে জনসম্মুখে চলে এসেছে, যে কারা সেখানে ওখানে গেট ভেঙে, বাউন্ডারি ভেঙে, সীমানা প্রাচীর ভেঙে কারা ঢুকতেছে সেগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সেটা ছড়িয়ে পড়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিতেও সেগুলো রয়েছে। কাজে সেক্ষেত্রে আমাদের জোরালো সর্বপ্রথম দাবি রয়েছে, সেটা হলো যে এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিবর্গকে গ্রেফতার করতে হবে এবং সেটা অনতিবিলম্বে আজকের মধ্যেই সেই গ্রেফতারের ঘটনা আমরা যেন দেখতে পাই সেটার জন্য আমরা জোর দাবি জানিয়েছি এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ওনারা কোনোভাবেই কাল বিলম্ব করবেন না এবং কোনো অপরাধী ছাড় পাবে না। আমরা তাদের এই আশ্বাসের উপর আমরা আস্থা রাখতে চাই। সেই সঙ্গে আমাদের সাথে কথা হয়েছে যে এখন মাঠে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে সেই মাঠে তারা জোরপূর্বক ঢুকে পড়েছে সাতপন্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের সিদ্ধান্ত সব কিছুকে চ্যালেঞ্জ জানিয়ে সব কিছুকে তারা ভায়োলেট করে তারা সেখানে জোরপূর্বক সন্ত্রাসী কায়দায় তারা সেখানে প্রবেশ করেছে। সেই মাঠ তারা ছেড়ে দিয়েছে এবং এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেখানে 144 ধারা জারি করা হয়েছে। তো আমরা মনে করি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপ নিয়েছে আমরা সেই পদক্ষেপের সাথে আমরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। তবে সেখানে ইজতেমার মাঠে যেহেতু আমাদের আলেমুল আমাদের নেতৃত্বেই আজ প্রায় 7 বছর ধরে ইজতেমার মাঠ সারা বছর পরিচালিত হয়, শুধুমাত্র তাদের সাতপন্থীদেরকে ইজতেমা করার জন্য সিদ্ধান্তের আলোকে 4-5 দিনের জন্য তাদেরকে মাঠ দেওয়া হয় এবং তারা মাঠ ইজতেমা শেষে আবার প্রশাসনের মাধ্যমে আবার আমাদের কাছে আলেমুল আমাদের কাছে মাঠ হস্তান্তর হয়। সেই হিসাবে সেই মাঠে বিপুল পরিমাণ সামানাপত্র রয়েছে, কয়েকশো কোটি টাকার সামানপত্র যেগুলো ইজতেমার কাজে ব্যবহার হয়ে থাকে। তো সেই সকল সামানাপত্রগুলো সেখানে পাহারাদারি করার জন্য, সংরক্ষণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের স্বেচ্ছাসেবক দলও সেখানে তারা কর্মরত থাকবে। সেখানে আগামী দিনে ইজতেমার জন্য যেভাবে কাজ করতে হয়, ইজতেমার যেহেতু সময় ঘনিয়ে আসছে, বিপুল আয়োজন, সেই যথাসময়ে যথাযথভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য যা প্রস্তুতির প্রয়োজন
সেই প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে প্রশাসন আমাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে, সেই আশ্বাস তারা দিয়েছেন। সেই সাথে আমাদের জোরালো একটা দাবি, সেটা হলো এই যে উপর্যুপরি সন্ত্রাসী হামলার মাধ্যমে সাতপন্থীরা যে মেসেজটা, যে বার্তাটা বাংলাদেশকে দিয়েছে, আমি শুধু বলবো না যে আমাদেরকে দিয়েছে, বরং বাংলাদেশকে দিয়েছে, সেটা হলো বাংলাদেশের রাষ্ট্রের প্রতি তারা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। গত দুদিন যাবৎ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা, রাষ্ট্রের প্রতিটি এজেন্সি সংস্থা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মিটিং, আলাপ আলোচনা হচ্ছিল যে একটা আলোচনার মাধ্যমে মীমাংসা হবে, দাবি দাবা যাই থাকে সবটাই আলোচনার মাধ্যমে মীমাংসা হবে। এবং আজকে সকাল 11টা এবং 12টায় পূর্ব নির্ধারিত বৈঠকের ঘোষণা ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পক্ষ থেকে বৈঠকের আয়োজনও ছিল, এবং সেই আয়োজনেই চূড়ান্ত হওয়ার কথা বৈঠকের মধ্যে। এবং গত রাত্রেও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের সাথে আলোচনা করেছিল, এবং শেষ রাতে তারা আমাদের সাথে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে তাদের প্রতিনিধি দল কাকরাইলে আলেমদের সাথে এবং মুরব্বীদের সাথে তারা বৈঠকে তারা সেখানে নিমগ্ন ছিল, বৈঠকরত ছিল। ইন দ্য মিন টাইম সেখানে হামলাটা হয়, এবং তখন হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা ফোনে সাতপন্থীদের শীর্ষ নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করে যে আপনারা কোনোভাবেই এখানে কোনো পারমিশন ছাড়া, সরকারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি যেন সেখানে না প্রবেশ না করে ইজতেমা মাঠে। কিন্তু তাদের সবাইকে উপেক্ষা করে, সকল সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা এভাবে সন্ত্রাসী কায়দায় সেখানে প্রবেশ করে এরকম ঘুমন্ত মানুষদেরকে হতাহত করে তারা বাংলাদেশের ব্যাপারে সারা পৃথিবীর সামনে যে মেসেজটা দিতে চাচ্ছে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি, আমাদের কাছে এটা স্পষ্ট যে তারা সেই শক্তির দোসর হিসেবে এখন ভূমিকা পালন করছে। কাজেই এই অপশক্তিকে প্রতিহত করা আমরা মনে করি যে শুধুমাত্র আলেম ওলামাদের কাজ নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র এবং প্রশাসনের কাজ। কাজেই সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট দাবি হলো যে বিগত 2018 সালেও এভাবে হামলা চালিয়ে তারা 5,000 মানুষকে মারাত্মক আহত করেছিল, কয়েকজন ব্যক্তিকে তারা তখনও হত্যা করেছিল, কিন্তু তখনও তাদের বিরুদ্ধে তেমন কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি রহস্যজনক কারণে। আবারও তারা একই ঘটনা পুনরাবৃত্তি ঘটনা। কাজে এই জন্য এই সাতপন্থীদেরকে একটি সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তাদেরকে নিষিদ্ধের আমরা দাবি জানিয়েছি। কাজে আমরা আশা করি সেই বিষয়েও যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তারা শুধুমাত্র একটি বিবাদমান পক্ষই তারা নয়, বরং তারা এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে নিজেদেরকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে জাতির সামনে, বিশ্ব দরবারে তারা নিজেদের পরিচয় তুলে ধরেছে। সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, এটা আমরা আশা করছি। আমরা ইতিমধ্যে আমাদের এই উদ্ভূত পরিস্থিতিতে সারা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে। প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি থানায় থানায় সকল ছাত্ররা তারা উত্তেজনার চরম পর্যায়ে রয়েছে। তাদের চারজন ভাই শহীদ হয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে, আর আহতের সংখ্যা তো অগণিত। এই পরিস্থিতিতে অগ্নিগর্ভ এই বাংলাদেশকে এবং সকল আমাদের অনুসারী যারা রয়েছে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে, ছাত্র জনতাকে শান্ত করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছিলাম যে আগামীকাল দুপুরে টঙ্গী দেশব্যাপী সারা দেশ থেকে লং মার্চ হবে। এখন আজকের বৈঠকে আমাদেরকে তাবলীগের কাজটা কিভাবে হবে সেটার একটা রূপরেখা রয়েছে, সেই রূপরেখার মধ্যে থেকে আপনাকে কাজ করতে হবে। এখন যদি অন্য একটা সংগঠনে সে কাকরাইলে দাবি করে, আজকে যদি খেলাফত মজলিস অথবা হেফাজতে ইসলাম অথবা জামাতে ইসলাম যে দাবি করে যে আমরা টঙ্গী মাঠে ইজতেমা করব, কেউ দিবে না। কাজেই সেখানে টঙ্গী ইজতেমার মাঠ এবং কাকরাইল মসজিদ এই দুটো সরকারিভাবে একটা বিশেষ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সকল আলেমরা একসাথে একযোগে এটা মনে করে যে আসলে মূলত তারা তাবলীগ জামাতের নামে যেই কাজ, তার মূল নীতি থেকে তারা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে তারা তাবলীগের এই কাজ জায়গাগুলো ব্যবহার করার নৈতিক অধিকার। তারা আপনারা তো আগে একসাথেই ছিলেন, ভাগ হলেন তো 19 সালের পরে। জি, আমি বলেছি আমার সহকর্মীবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে আমাদের যে 4 জন ভাই গত রাত্রে যে শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদের ঠিক করে তাদের কবর আযাব মাফ করে এবং তাদের জন্য দুজনের আগুন যেন হারাম করে দেয়।
এবং যারা আহত হয়েছে তাদের খুব তাড়াতাড়ি যেন তারা আরোগ্য লাভ করে, এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি। এবং তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা তা অবশ্যই নিব। এখানে মামুনুল হক ভাই পুরা সব কিছুরই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে, এখানে আমার কাছে কিন্তু ওরকম কোনো প্রশ্ন নাই। তারপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করুন। গ্রেফতার করবেন কিনা তারিখ ঘোষণা করেছেন স্যার নভেম্বরে, তাহলে ওনারা যেহেতু চাচ্ছেন না সাতপন্থীরা ইসলামে অংশ নেই, তাহলে সেক্ষেত্রে এই তারিখের কি হবে? এটা নাম্বার 1। উনি আজকের মধ্যেই যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের কথা বলছেন। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের তো অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এতে তো কোনো ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। খুনিদের তো কোনো অবস্থায় ছাড় দেওয়ার কোনো অবকাশ নাই। আর আমার ভাইয়েরই আজকের ভিতরেই তারা একটা কেস করবে, মানে যে 4 জন হত্যা হয়েছে তাদের জন্য, এবং তাদের সাথে সাথে আমরা যারা পাবো, মানে যারা প্রকৃত দোষী তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তারিখের বিষয় স্যার, সাতপন্থীরা করতে পারবে কিনা ইস্তেমা? তাবলীগ জামাত করতে মানে এই ইস্তেমা করতে পারবে কিনা? তাবলীগ সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে। ভাই একটা কিন্তু জিনিস খুব সুন্দর বলছেন, তাদের ভিতরে কিন্তু একটা আলোচনা হচ্ছে যে পন্থীগুলি এক করে, আপনারাও চাচ্ছেন সবাই এক করে, তারা যদি আবার আলোচনা করে তো তারা একটা সমাধানে আসতে পারে। আপনার সরকারের অবস্থান কি? সরকারের অবস্থান, সরকার তো আমি বলবো তো ভাইয়ের আলোচনা করবো না, সরকারের অবস্থান কি এখনো 2টা ডেট বলবৎ আছে কি নেই? ডেট 2টা তো আমরা এখন পর্যন্ত করি নাই, কিন্তু ভাইয়ের আলোচনা করুক। তারা তো উনি তো বলেছেন আপনার সামনে যে করতে দিবেন না, সাতপন্থীকে করতে দিবেন না।